দোস্ত, আগে বাবা মায়ের মুখে শুনেছি গরু ছাগল বিক্রি করার জন্য হাটে নিলে নাকি ক্রেতাগত দেখে দেখে যেটা যার পছন্দ হতো সেটা কিনে নিত। এখন যে কাজ করতে এসেও বাজারে উঠে গরু ছাগলের মতো ক্রেতার পথে বসে থাকতে হয়, সেটাই প্রথম দেখলাম। এইটুকু করেই এইসব বলছিস? আর আমাদের দেশের হাজারো মানুষ এইভাবে প্রতিদিন বাজারে উঠে কাজ করার জন্য মালিক খোঁজে। তাহলে ভাব তাদের কতটা কষ্ট হয়। রাসেল, তুই যাই বলিস না কেন, রাফি কিন্তু ঠিকই বলেছে। আমরা সিআইডিতে চাকরি করেও কৃষকের মতো এইভাবে বাজারে বসে আছি ক্রেতার মুখের দিকে চেয়ে। আগে জানলে আমি এই চাকরি জীবনেও নিতাম না। তোরা একদিন এটা করে এমনভাবে বলছিস, তাহলে ভাব আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে এক মুঠো ভাত শান্তিতে খেয়ে একটু আরাম করে বেঁচে থাকার জন্য। আর আমরা সেই কৃষকদেরই মূল্যায়ন করি না। তুই ভাই আর কিছু বলিস না, এখন তাড়াতাড়ি একটা মালিক পেলেই হয়। আমার তো এইভাবে দাঁড়িয়ে থাকতে কেমন জানি লাগতেছে। আপনারা তো উপরের কথাগুলো শুনে কিছুই বুঝতেছেন না, তাই তো? তাহলে চলেন সবটা খুলে বলি। রাসেল, রাফি ও সিয়াম একটা মিশনে এসেছে কৃষকের বেশে একটা গ্রামে। এখন কৃষক সেজে কাজ করতে তো অবশ্যই একটা বাড়িতে যেতে হবে কাজের লোক হয়ে। তার জন্যই এরা গ্রামের একটা বাজারে দাঁড়িয়ে আছে। কখন আসবে সেই ক্রেতা যিনি ওদের কাজ করানোর জন্য নিয়ে যাবেন? আপনাদের মাঝে অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন না, তবে যাদের মাঝে কৃষকের ছোঁয়া আছে তারা অবশ্যই জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই ওদের কাছে একটা লোক আসে। তিনি হলেন ওই গ্রামের সুনামধন্য চেয়ারম্যান জনাব হায়দার আলী। এই, তোমরা কি কাজ করার জন্য এসেছো? চাচা, আমরা কাজ করার জন্যই সেই সকাল থেকে বসে আছি, কিন্তু কেউ এসে কাজের কথা বলল না। তোমাদের দেখতে কাজের লোক বলে মনে হচ্ছে না। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা শিক্ষিত ঘরের ছেলে। কি যে কর না, আমরা যদি শিক্ষিত হইতাম তাহলে এইভাবে কাজের জন্য দাঁড়িয়ে থাকতাম বলেন? সেটাও তো ঠিক কথাই বলেছো। তা তোমরা ধান রোপণের কাজ করতে পারতো? ধান রোপণ আবার কি জিনিস? রাফির কথা শুনে চেয়ারম্যান সাহেব তো অবাক, আর রাসেল তো মনে অবাকের চরম পর্যায়ে আছে। এত কষ্ট করে একটা কাজের ব্যবস্থা করতেছে, আর সেটা এখন না হবার মতোই। এই, তুমি ধান রোপণ কি সেটাও জানো না? তাহলে কাজ করবে কিভাবে শুনি? আসলেই হয়। রাসেল রাফিকে থামিয়ে দিয়ে নিজেই বলে ওঠে, আসলে চাচা, হয়েছে কি, আমাদের গ্রামে ধান রোপণকে বলে ধান গাড়া, সেই জন্য বুঝতে পারিনি। ও, তাহলে ঠিক আছে। তাহলে চলো, আমি এই টাকা দিমু। আর তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ চাচা। আর আপনি যেই টাকা বললেন আমরা সেটাতেই রাজি, কারণ আমাদের একটা কাজের অনেক দরকার। টাকা যা দিবেন ঠিক আছে, তবে আমাদের খাবারটা কিন্তু একটু ভালো দিতে হবে। তোর শুধু খাবার আর খাবার। চুপ থাক, কত খাবি দেখা যাবে। চেয়ারম্যান চাচার কোনো জিনিসেরই অভাব নেই। বাবা, ঠিক বলেছ। আর তোমাদের খাবারের কোনো অযত্ন হবে না। আমি তো মানুষ, তাই না? চেয়ারম্যানের কথায় রাসেল রাজি হয়, কারণ ওরা যেই গ্রামে আসামি ধরতে এসেছে এটা সেই গ্রাম। রাসেল সবাইকে নিয়ে গুটি গুটি পায়ে চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দেয়। প্রায় অনেকটা সময় পর চেয়ারম্যানের বাড়িতে এসে পৌঁছে। বাড়িটা দোতলা, দেখতে অনেক সুন্দর। নিচ থেকে ছাদে লাগানো ফুলের বাগানটা যেন বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বাবা, এটা আমার বাড়ি। আর এই হলো রফিক, তোমাদের থাকার ব্যবস্থা করবে। আর কি করতে হবে সব বলে দিবে। কোনো সমস্যা যদি হয় আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমরা কি এখনই কাজ করতে যাব? কাজ করার জন্য এসেছেন? তাহলে কাজ না করে ফুটবল খেলতে যাবেন নাকি? এই, তুই চুপ কর তো। রাসেল, তোমাদের আজকে আর কাজে যেতে হবে না। তোমরা আজকে গ্রামটা ঘুরে দেখো, কাল থেকে কাজে লেগে পড়িও, কেমন? যেটা আপনার ইচ্ছা চাচা। আর আপনি আর ভালো মনে একজন মানুষ। আমরা অনেক বাড়িতে কাজ করেছি, কিন্তু আপনার মতো মানুষ দেখি নাই। রাফি সিয়ামের কানে কানে বলে, দেখেছিস শালা, বলি কি উনি কি আগে অনেকের বাড়িতে কাজ করেছে, জীবনে ধান কিভাবে লাগাই জানি না। চুপ কর, আমরা যেই কাজে এসেছি সেটার দিকে ফোকাস কর, বুঝলি? এইভাবে আরো কিছু কথা বলে চেয়ারম্যান সাহেব বাসার ভিতরে চলে যায়।
আর রফিক সবাইকে থাকার ঘরে নিয়ে যায়। সবকিছু দেখিয়ে দিয়ে রফিক চলে যায়। এই সিয়ামের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোদের নিয়ে আমার শ্বশুর বাড়ি এসেছি? কখন কি বলতে হয় জানোস না? আর একটু হলে এই কাজটা হাত থেকে গেছিল। চেয়ারম্যান চাচার মেয়ে থাকলে শ্বশুরবাড়ি হতে আর কতক্ষণ? শিয়াম, ভেবে দেখেছিস রাসেলের জন্য বড় বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য, আর সেই থাকবে কিনা এই ছোট রুমই? চুপ কর, ভুলেও আমরা কি সেটা বলবি না। যদি কেউ ভুল করে বুঝতে পারে তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এত সুন্দর করে বানানো সব পরিকল্পনা। তুই ঠিক বলেছিস, এটা তো আমাদের মাথায় আসেনি। আসবে কি করে? সারাক্ষণ তো শুধু খাওয়া আর খাওয়া নিয়েই পড়ে থাকিস। এখন চল একটু এলাকাটা ঘুরে আসি। সবাই এলাকাটা ঘুরে দেখার জন্য বাড়ি থেকে বের হয়। আসলে গ্রামটা অনেক সুন্দর। রাসেলের তো মনটাই মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর সবুজে ঘেরা গ্রামে আসতে পেরে। তিন বন্ধু চলেছে গুটি গুটি পায়ে সামনের দিকে, কথা বলতেছে আর হাঁটতেছে। এমন সময় রাসেলের ফোনে একটা কল আসে। রাসেলের ফোনটা হাতে নিয়ে দেখতে পায় ওর বেস্ট ফ্রেন্ড শিখা কল দিছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে। কি ম্যাডাম, এই অভাগার কথা তাহলে তোর মনে পড়লো? আমি তো ভেবেছি তুই আমার কথা ভুলেই গেছিস। চুপ কর হারামি, নিজে থেকে একটিবারের জন্য ফোন দিয়েছিস কখনো? আর আমি যদি কিছুদিন পর পর দিই তাও একটা না একটা নাটক করিস। আরে আমি কল দিমু কেন বল? তুই শুধু আমাকে কল দিবি, আমি রিসিভ করে কথা বলবো, বুঝলি? আমি এই কল টল তোকে দিতে পারবো না। তুই কল দিলে তো টাকা কাটবে, আর আমি খুব ভালো করে জানি তুই কোন লেভেলের কিপটা। তা বাবা বললো তোরা নাকি কোথায় একটা মিশনে গেছিস? হ, তোর বাপে এমন একটা কাজে পাঠাইছে যেটা করার জন্য বাজারে উঠে ফল বিক্রি তো নিজেদের বিক্রি করতে হয়েছে। বাবা শেষমেশ তোদের তাহলে রাখালের কাজে লাগিয়ে দিল। আর বাবা এটা ভালোই করেছে, তোকে আবার কৃষকের বেশিই ভালো বানায়। মানাবেই তো, এই কৃষক আছে বলেই তোদের মতো ধনীরা বেঁচে আছিস, না হলে সেই কবেই বগার পার। মন্ডায় চায় তোর খাট্টাস বাপকে এক গ্লাস পানিতে ডুবিয়ে রাখি। আর একটু জোরে বল, বাবা তো তোর সব কথাই শুনছে। কি? কি না বাবা, তোর এত বড় সাহস আমাকে পানিতে ডুবিয়ে রাখতে চাস? ইয়ে মানে স্যার, আসলে আমি না আপনার ফাজিল মেয়ের কথা বলছি। আপনার তো বয়স হয়েছে, তাই কানে একটু ভুল শুনেছেন। আমার সাথে মজলস? আগে এখানে আয়, তখন বুঝাবো কত ধানে কত চাল। তা তোরা কি কাজ পেয়েছিস? জি স্যার, আমরা ঠিকমতো কাজ পেয়ে একটা বাড়িতে এসেছি, এখন বের হয়েছি একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। এইভাবে আরো কিছু সময় কথা বলে রাসেল কলটা কেটে দেয়। শিখা হলো রাসেলের বেস্ট ফ্রেন্ড, আর শিখার বাবা হলো রাসেলের বস। শিখা আসলে বাসায় ছিল না, তাই রাসেল যে এখানে এসেছে সে জানে না। কিরে, খাটাস বস কি বললো? কি আর বলবে, আমি তো বসকে নিয়ে শিখার সাথে মজা করতেছিলাম। আর পেতনিটা কি করেছে জানিস? পাকা ধানে মই দেয়নি ঠিক আছে, তবে আর একটু হলেই দিছিল। আমি যা বলছি ওই পেতনি স্যারকে সব লাউড স্পিকারে শুনিয়েছে। হা হা হা, তোরা টম অ্যান্ড জেরির মতো একে অন্যের পিছনে লাগতে পারিস। তবে যাই বলিস, শিখার মনটা অনেক ভালো। সেটা আমিও জানি, ও অনেক ভালো। এখন সামনের দিকে যাওয়া যাক। তারপর সবাই আবারও সামনের দিকে যায়। এখানকার জাবের ও জুবাইয়ের দুই ভাই সকল খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু কোনো পুলিশ বা সিআইডির র্যাব এদের ধরতে পারেনি, তাই রাসেলকে পাঠিয়েছে ছদ্মবেশে। রাসেল এলাকায় ঘুরে ওই দুই ভাই সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। অনেকটা সময় এলাকাটা ঘুরে দেখার পরে ওরা আবার চেয়ারম্যানের বাড়িতে ফিরে আসে। সবাই যার যার মতো গোসল করে নেয়। রফিক খাবারের জন্য ডেকে গেছে ভিতরে বাড়িতে। রাসেল সবাইকে নিয়ে খাবারের জন্য যায়। আসলে চেয়ারম্যান সাহেব মানুষটা অনেক ভালো, তাই তো বাড়ির কাজের মানুষদেরও নিজের সাথেই খাবার খেতে দেয়। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তা তোমরা কেমন আছো? তোমার কথা তোমার চাচার মুখে শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, কথা পরেও বলা যাবে, আগে চুপচাপ খেয়ে নাও। সিয়াম তো খাবার দেখে অবাক। এত খাবার! সে যেমন ভেবেছিল তেমনটা কিছুই ঘটেনি, তাই মনে মনে ভাবে, রাসেল রে, তুই আমাদের কাজ করতে তো নিয়ে আসিসনি, এনেছিস মনে হয় তোর শ্বশুর বাড়ি ঘুরতে।
সবাই খাবারের পর্ব শেষ করে কথা বলে নিজেদের রুমে চলে আসে। রাসেল বিছানায় গা এলিয়ে দিতেই ইয়া বড় একটা ঘুম দেয়। বিকালে রাসেলের ঘুম ভাঙে। মামা, এত ঘুমালি তুই কাজ করবি কিভাবে? শালা তোদের চিন্তা কর, আমি কাজ করতে পারবো, বরং তোদের নিয়েই আমার যত চিন্তা। ভাই তোমাকে দাও, তোমার লেখক সাহেব যেভাবেই হোক তার কলমের কালি দিয়ে ভালো কাজের ছেলে বানিয়ে দিবেনি। কিন্তু আমরা তো আর সেই আদু ভাই থেকে যেমনই কোনোদিন কি আর এইসব কাজ করেছি নাকি? হা হা হা, চিন্তা করিস না, আমি তো আছি নাকি। এক রাত হামেশা ইয়াদ রাখনা, এক বাত হামেশা ইয়াদ রাখনা, হাম হ্যাঁ তেরে সাথ ডরনে কা নেহি হ্যাঁ কোই বাত। এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে পার হয়ে যায় আজকের দিন। সকালে খাবার খেয়ে রফিকের সাথে জমিতে নিয়ে যায়। ইয়া বড় বড় জমি। এই যে জমিটা দেখছেন, এটা হলো 20 শতক। আপনারা রফিক কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এখন টেনশনে আছে কিভাবে কাজ করবে। এরা কখনো তো এসব কাজ করে নাই। দোস্ত তুই শুরু কর, আমরা দেখে দেখে শিখি, না হলে কপালে কি আছে আল্লাহ ভালো জানি। ঠিক আছে, এইভাবে ধানের আটি থেকে বেসন নিয়ে এইভাবে গাঁটতে হয়, বুঝলি? ভাই তুই পারস কিভাবে? তোকে দেখে তো কেউ বুঝতেই পারবে না তুই একজন সিআইডির বড় অফিসার। কৃষকের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আছে, আর আমি রাতে ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। ওরা ধান লাগানো শুরু করে। রাসেল তো সেই ভাবতাছে কি সিয়াম আর রাফি একটু ধান লাগিয়ে বলে উঠছে, আল্লাহ গো আমার মাঝে মনে হয় শেষ, আল্লাহ গো আমার মাঝে মনে হয় শেষ, হাঁটু তো মনে হয় সাথেই নেই। রাসেল, আমারও তো একই অবস্থা। আমি ভাবি এত কঠিন কাজ গ্রামের মানুষ করে কিভাবে। আমাদের মতো সব প্রভাবশালীরা যদি মাঠে নেমে কৃষকদের কাজ কতটা কষ্টের পরিমাপ করত, তাহলে আমার মনে হয় না সরকার একজন নিম্নমানের সরকারি চাকরিজীবীর দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা, আর একজন কৃষক রোদ্রে হাড় ভাঙা পরিশ্রম করে তার মজুরি 250 থেকে 350 টাকা রাখত। যেখানে দিনে যা কাজ করে পায় সেটা দিয়ে চাউল কিনতেই হিমশিম খায়, তাহলে তারা ভালো মন্দ কিভাবে খাবে? ভাই তোর মতো করে যদি সবাই ভাবতো তাহলে আমাদের দেশের গরিবদের এত কষ্ট হতো না। আর আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? আর আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু বেকারত্ব। বেকারত্ব থাকবেই না কেন বল? আমরা তো নিজ স্বার্থে মানুষ, আমরা অনেক বড় বড় পদে চাকরি করি। আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক বেকারকে কাজের সুযোগ করে দিতে পারি, কিন্তু এটা করি না। কেন করি না জানিস? কেন? এটা হলো হিংসা। কেননা আমরা মনে করি একজনকে চাকরি নিয়ে দিলে সে যদি তার থেকে বড় হয় তাহলে তো তাকে আর সম্মান করবে না। ভাই তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস। আসলেই মানুষ এটা বোঝে না। একটা বেকারকে কর্মের সুযোগ করে দিলে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়, একটা বোঝা নেমে পড়ে, তার মাধ্যমে আরো বেকার কর্মে সুযোগ পায়। এইভাবে আরো অনেক কথা বলছে আর কাজ করতেছে। রাসেলের উদ্দেশ্য হলো এদের কথা বলার মাঝে রেখে কাজটা শেষ করা। এই গল্প আমি বাস্তব কিছু কথা তুলে ধরেছি। প্লিজ কেউ মন খারাপ করবেন না। আর আমি আশা রাখি আপনারা যারা বড় বড় পদে চাকরি করেন তারা বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করুন। 100 জন মানুষ যদি 100 জনের চাকরির ব্যবস্থা করেন তাহলে তারাও আবার চেষ্টা করবে অন্যকে বেকার থেকে মুক্ত করার। কাজ করতে করতে দুপুর গড়িয়ে যায়, তবুও কাজ শেষ হচ্ছে না। কিভাবে শেষ হবে বলেন? এরা তো আর আগে এই কাজ কখনো করেনি। এখন যে এইটুকু পারতেছে সেটাই অনেক। দেখতে দেখতে 2টার মাঝেই কাজ শেষ করে। যাক, আল্লাহ আজকের মতো বাঁচিয়ে দিল। রে, কাজ করলে কিছুই থাকবে না, থাকবে শুধু আল্লাহর নাম। এখন চল সব কিছু নিয়ে বাসার দিকে। সবাই বাঁচাকে তো ধানের বেছেন নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু সময় পরে বাড়িতে চলে আসে। সবাই গোসল করে খাবার খেয়ে বিকেলে পাড়ার মাঠে খেলা দেখতে যায়।
ফুটবল খেলা হচ্ছে, অনেক মানুষ জমাট বেঁধেছে। রাসেলের চোখ তো শুধু জুবাইর কি করে সেই দিকে, যেটা রাফি ও সিয়াম খেয়াল করতে পারেনি। একসময় রাসেল খেয়াল করে জুবাইর একটা দোকানদারের কাছে একটা প্যাকেট দিয়ে এদিক ওদিক তাকিয়ে টাকা নিয়ে চলে যায়। রাসেল খেলা শেষ করে রাফি ও সিয়ামকে বাসায় পাঠিয়ে দিয়ে অন্য বেশ ধারণ করে সেই দোকানে যায়। মামা, হিন্না হবে নাকি তোমার কাছে? দোকানের মালিক তো চালাক, তাই বুঝে যায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে, রাসেলকে তো এই গ্রামে আগে কখনো দেখেনি। আন্নের কিডা? আন্নেরে তো মনে হয় না এই গ্রামে আগে কখনো দেখেছি। দেখবেন কি বা করে, আমি তো এই গ্রামে নতুন আইছি। আমি আবার একটু খাইতো ভাত, তাই আপনার কাছে আইছি। দেন না মামা, ওটা না খেয়ে নিজেকে ঠিক রাখতে পারছি না। সবকিছুই তো বুঝি, এত টাকা দিয়ে আর নিয়ে রফারফা হয়ে যান এখান থেকে। মামা এই নিন টাকা। আর এগুলো কি শুধু আপনার এখানেই পাওয়া যায়? জানার খুব ইচ্ছা, কারণ কখনো যদি আপনার দোকান বন্ধ থাকে। আপনার বুদ্ধি আছে বলতেই হবে। হ্যাঁ, এই গ্রামে শুধু আমি এইসব বিক্রি করি। আপনি যা ইচ্ছে সব পাবেন আমার কাছে। এই নিন আপনার জিনিস। ধন্যবাদ মামা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। রাসেল কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে। কিছু দূর এসে ভালো করে দেখে এগুলো 1 নাম্বার গাঁজা। দ্রুত রাসেল বাড়িতে চলে আসে। কি মামা, আমাদের একা বাসায় পাঠিয়ে দিয়ে একা একা মেয়েদের সাথে মজা লইয়া নাও? চুপ শালা, আমি কি তোদের মতো লুচো নাকি যে সারাদিন কাজ বাদ দিয়ে মেয়ে নিয়ে পড়ে থাকবো? এইভাবে আরো অনেক কথা বলে রাসেল। রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে রাসেলের। রাসেল দ্রুত ঘুম থেকে উঠে রাফি ও সিয়ামকে সাথে নিয়ে কাছের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে এসে দেখে চেয়ারম্যান সাহেব মন খারাপ করে বসে আছে। কি হয়েছে জানার জন্য রাসেল জিজ্ঞেস করে। আসসালামু আলাইকুম চাচা, কি হয়েছে? এইভাবে বাড়ির সবাই মন খারাপ করে বসে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা নামাজ পড়তে মসজিদে গেছিলাম। ও আচ্ছা, আর বলিও না। আমার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রাইসা ঢাকা থেকে আসবে। স্টেশনে গিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসেন, এতে এত চিন্তা করার কি আছে? বাবা রাসেল, চিন্তা তো সেখানেই। আমাদের গাড়ির ড্রাইভার আজকে আসে নাই, অসুস্থ। আর কেউ গাড়ি ড্রাইভ করতে পারে না। তাহলে তুমি বলো, এমনিতেই আমার মেয়েটা যেই লেভেলের রাগী, আল্লাহ জানে আজকে কি লঙ্কা কাণ্ডটাই না বাঘ ঘটায়। মেয়ে বাড়ি আসবে, তাহলে আগে থেকে সব ঠিক করে রাখা উচিত ছিল, তাই না? আরে বাবা, আমরা জানলে তো সব ঠিক করেই রাখতাম। মানেটা কিন্তু ঠিক বুঝলাম না। আসলে বাবা, রাইসা যখন আসে আগে কখনো বলে না। যেদিন আসবে ঠিক সেদিন বলবে। এই তো একটু আগে ফোন করে বললো ও আসবে আজকে। ও, তাহলে তো বিপদ বলতেই হয়। এখন কি করবেন দেখেন। এদিকে রাফি মনে মনে ভাবে রাসেলকে একটু ড্রাইভার বানানো যাক। রাসেল, তুই না গাড়ি চালাইতে পারোস, এদের যেহেতু বিপদ, তাহলে তুই একটু ওনাদের সাহায্য কর। কি বলো, রাসেল গাড়ি ড্রাইভ করতে পারে? সেটা রাসেল তো একেবারের জন্য বললো না। আসলে হয়েছে কি, আমি একটু শিখেছিলাম, কিন্তু এখন চালাই না, তাই বলি নাই। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। তুমি যখন গাড়ি চালাতে পারো তাহলে আর চিন্তা করা লাগবে না। তুমি আমার মামুনিকে নিয়ে আসবা। ঠিক আছে চাচা। শালা রাফি আমাকে ফাঁসিয়ে দিয়ে মিট করে হাসোস। বের করবনি তোর হাসি, একটু সময় পাই আগে। এভাবে আরো কিছু কথা বলে রাসেল রুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নেয়। রাফি, তুই আমাকে এভাবে ফাঁসিয়ে দিলি কেন? যদি একটু বারের জন্য বোঝা যেত তাহলে কি হতো ভেবে রেখেছিস? বোকার মতো কাজ কেন করিস বুঝি না। দোস্ত, আসলে এমন করে ভেবে দেখিনি। তবে চিন্তা করি না, রাইসা ভাবি অনেক সুন্দরী হবে। তোর ভাবি আমি বের করছি, দাঁড়া। বলেই রাসেল রাফিকে ধাওয়া করে মারার জন্য, কিন্তু ধরতে পারে না। রাফি চলে গেছে রুম থেকে। এদিকে চেয়ারম্যান বাড়ি থেকে টেনশনে অনেকটাই দূর হওয়ায় রাসেল গাড়ি নিয়ে বের হবার জন্য রেডি হয়। বাবা, আমি যেভাবে ঠিকানা দিলাম তুমি ঠিক সেভাবেই যাবে। আর রাইসাকে চিনতে হবে না, রাইসা গাড়ির নাম্বার দেখে চিনতে পারবে। তুমি শুধু স্টেশনে গিয়ে অপেক্ষা করো। জি চাচা, আমি এখনই যাচ্ছি। বাবা সাবধানে যাইও। আর আমার মেয়ে যেই রাগী, না জানি কি হয়।
আরে চাচি, আপনি কোনো টেনশনই করেন না, আমি আছি না, সব সামলে নিব। রাফিয়া সিয়াম, তোরা গিয়ে কাজ কর দেখে শুনে, আমি বরং ঘুরে আসি। আচ্ছা, দেখে শুনে যাইস। রাসেল সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। পাক্কা 2 ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর স্টেশনে এসে পৌঁছায়। গ্রামের রাস্তা বুঝতেই পারেন কেমন হতে পারে। রাসেল বসে বসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগে। সময় পার তার আপন গতিতেই চলছে, তবু রাইসার আসার কোনো নামগন্ধই নেই। কি একটা ঝামেলায় যে পড়লাম, কখন আসবে আল্লাহ ভালো জানে। এইসব বসে বসে ভাবতেছে রাসেল, তখনই সামনের দিক থেকে আসা একটা ট্রেন থেকে নামে মেয়ের উপর চোখ আটকে যায় রাসেলের। মেয়ে তো নয়, যেন আসমানের পরী। এই অবস্থায় কোনো কবি থাকলে অনায়াসে হাজারো কবিতার জন্ম দিত। লম্বা চুলগুলো হালকা বাতাসে উঠছে, কাজল কালো ওই টানা টানা হরিণীর চোখ, বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি রাসেলকে যেন আরো মুগ্ধ করে তোলে। রাসেল এক ধ্যানে ওই দিকেই তাকিয়ে আছে। রাইসা দূর থেকে তাদের গাড়ি দেখতে পেয়ে কাছে আসে আর লক্ষ্য করে রাসেল তার দিকে অবাক নয়নে চেয়ে আছে, যেটা দেখে রাইসার অনেক রাগ হয়। তাই ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এই ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার? মেয়ে জীবনে দেখিস নাই নাকি? রাসেল থাপ্পড় খেয়েও যেন হুঁশ আসে না, ধ্যানের মাঝে বলে ওঠে, জীবনে চলার পথে মেয়ে মানুষ দেখি নাই ঠিক তা নয়, মেয়ে অনেক দেখেছি, কিন্তু কখনো পরি দেখা হয়নি। কিরে, থাপ্পড় খেয়ে পাগল হলি নাকি? এখানে পরি কোথা থেকে আসবে? আর তুই আমাদের গাড়ির সামনে কি করিস? রাসেলের আর বুঝতে বাকি রইল না এটাই রাইসা, যাকে সে নিতে এসেছে। আর এটাও বুঝতে অসুবিধা হলো না সামনে আরো কত থাপ্পড় খেতে হবে। ও তার মানে এই ঝালমরিচটাই চেয়ারম্যান চাচার মেয়ে। প্রথম দেখায় মানুষ ক্রাশ খায়, আর আমি খেলাম 3 কেজি ওজনের থাপ্পড়। আল্লাহ জানে সামনে আরো কত থাপ্পড় খেতে হয়। কিরে, থাপ্পড় খেয়ে পাগল থেকে আবার বোবা হয়ে গেলি নাকি? আসলে হয়েছে কি, আমি এই গাড়িটা নিয়ে আপনাকে নিতে এসেছি। চাচা পাঠিয়েছে বাড়িতে গাড়ি চলমানের মতো কেউ নেই বলে, গাড়ি চালানোর মতো কেউ নেই বলে। সামান্য গাড়ির ড্রাইভার হয়ে এমন ভাবে বসে আছিস যেন রাজা বাদশার থেকে কোনো অংশে কম না। সরি, আসলে বুঝতে পারিনি। শালা দজ্জাল কটকটি মাইয়া, তোদের থেকে কোনো কিছুই আমাদের কমে নাই। বড় হিসাব করতে গেলে তোদের থেকে কোনো কিছুই আমাদের কম নেই, বরং হিসাব করতে গেলে তোদের থেকে আমাদের 1000 গুণ বেশি আছে মনে মনে। রাইসা রাসেলের গালে ঠাস ঠাস করে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খেয়ে রাসেলের গাল শাল হয়ে গেছে। প্রথম থাপ্পড় সামান্য বাড়ির কাজের লোক হয়ে এইভাবে বসে থাকার জন্য, আর তোর পাওনা দ্বিতীয় থাপ্পড় হলো আমাকে সম্মান করে ম্যাডাম বলে না ডাকার জন্য। নেক্সট টাইম যেন ভুল না হয়। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সবই কপাল আমার। যেই ছেলে 1000 মেয়ের স্বপ্নের রাজকুমার, আর এখন নাকি সেই আমারই এই বজ্জাত মেয়েকে ম্যাডাম বলে ডাকতে হবে। শিখা, তোর বাপরে যদি এখন সামনে পাইতাম তাহলে যে কি করতাম। মনে মনে বলল, আমার লাগেজগুলো গাড়িতে তোল। খাস তো কাজ করে, আবার ভাব করস নবাবের ছেলে। রাসেল সবগুলো লাকেজ গাড়িতে তোলে। রাইসা গাড়িতে উঠে বসে। রাসেল আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। তা মিস্টার ফাঁকিবাজ, তোকে বাবা কি দেখে কাজে রাখলো? সারাক্ষণ তো মনে হয় শুধু বসেই থাকুস। তা তোর নাম কি? না ম্যাডাম, আমি অনেক ভালো কাজ করি, আর আমার নাম হলো গিয়ে রাসেল। এত কথা বলিস কেন? চুপচাপ গাড়ি চালা, বুঝলি? ঠিক আছে। দেখছেন পাঠক সাহেবরা, এই মেয়ে কোন লেভেলের বজ্জাত, নিজেই নাম জিজ্ঞেস করে কতগুলো বকা দিল। রাসেল আর কোনো কথা না বলে সোজা গাড়ি চালানোই ধ্যান দেয়। অনেকটা সময় বাড়িতে চলে আসে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে রাইসার জন্য। রাসেল নেমে গাড়ির দরজা খুলে দেয়। রাইসা গাড়ি থেকে নেমে, বাবা মা তোমরা কেমন আছো? মা, আমরা অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস? মা, আমিও ভালো আছি। মারে, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবেই না কেন সেটা বলো। এমন কামচোর ছেলেকে তুমি কি দেখে কাজে রেখেছো? কেন, রাসেল আবার কি করলো? আর রাসেল তো অনেক ভালো কাজের ছেলে। কাজের ছেলে না ছাই, যাই হোক এসব বাদ দাও। বলেই রাইসা হনহন করে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে রাসেল ঠাই দাঁড়িয়ে আছে।
রাসেল, কিছু মনে করিও না, আমার মেয়েটা এরকমই। মাথায় একটু জ্ঞান বুদ্ধি মাথায় একটু জ্ঞান বুদ্ধি নেই। না চাচা, ঠিক আছে। আর আমি তাহলে জমিতে গেলাম, আমার বন্ধুদের আবার কাজ করতে অনেক কষ্ট হবে। আচ্ছা যাও তাহলে, আর এই টাকাটা রাখো, কিছু কিনে খাও কেমন? রাসেল টাকাটা নিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে সোজা জমির দিকে রওনা করে। কিছু সময় পরে রাসেল রাফিদের কাছে চলে আসে। কি মামা, সকালে তো তোকে ভালোই দেখলাম, তা এখন তোর গালে বাংলাদেশের মানচিত্র আঁকা কেন? হ্যাঁ তাই তো, তোর গালে স্পষ্ট বাংলাদেশের মানচিত্র বোঝা যাচ্ছে। চুপ থাক, সব তোদের দোষ। তখন কেন বলতে গেলে আমি গাড়ি চালাতে পারি? আমি তো তাদের একটু উপকার হবে সেই জন্য বলেছিলাম। তা গাড়ি চালানোর সাথে এই মানচিত্রের কি সম্পর্ক? ভাইরে, চেয়ারম্যান চাচার মেয়ে তো নয় যেন পুরাই ঝালমরিচ, পুরা শরীরে 30,000 ভোল্টেজের কারেন্টে ভরা। ভাই, তাইলে তো মনে হয় ভাবি আমার খুব রাগী। খালি কি রাগী, একটা বজ্জাদের হাড্ডি কথায় কথায় গালের নকশা পরিবর্তন করে। হা হা হা। বন্ধু, তাহলে তো সামনে কপালে শনি আছে দেখছি। সেটা দেখা যাবে, তবে মেয়ে একখান মাইরি, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। তাহলে তো রাইসাকেই আমাদের ভাবি বানানো লাগবে। তাহলে তো ভালোই হবে, আমার আর সারা জীবন বিদ্যুতের বিল দেওয়াও, তরকারি রান্না করার জন্য মরিচ কিনতে হবে না। দোস্ত, এটা ঠিক বুঝলাম না, ভাবির সাথে বৈদ্যুতিক বিল না দেওয়ার কি সম্পর্ক? আরে বেটা, ও নিজে একটা এলইডি বাল্ব, তাহলে ঘরকে আলোকিত করার জন্য এক্সট্রা লাইটের কি দরকার? সাথে বিন্দি মরিচের মতো ঝাল তো আছেই, সেটার জন্য মরিচ কেনার টাকাটাও বেঁচে যাবে। এখন কথা না বলে চুপচাপ কাজে মন দে, কাজ শেষ করতে না পারলে চেয়ারম্যান চাচা আবার রেগে যাবেনি। আর কেউ কোনো কথা না বলে মন দিয়ে কাজ করতে থাকে। দেখতে দেখতে কাজটা শেষ হয়ে যায়। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় একটা দোকান ওদের সামনে পড়ে। রাসেল, খুব ক্ষুধা পেয়েছে রে, কিছু কর না প্লিজ। শালা পেটুক কোথাকার। আরে ইন্ডিয়ান সিআইডির পঙ্কজও মনে হয় না তোর মতো এত খাই খাই করে। হা হা হা। দোস্ত, যা বলেছিস, সবসময় শুধু খাই আর খাই। তোরা তো ভালো করেই জানিস আমার ক্ষুধা লাগলে চোখে দেখতে পারি না। আচ্ছা যা, দোকান থেকে কিছু কিনে আন, খেতে খেতে বাড়িতে যাই। রাসেলের থেকে টাকা নিয়ে দোকান থেকে কিছু সদাই কিনে আনে আর তিনজনে খেতে খেতে হাঁটতে শুরু করে। কিছু সময় পর বাড়িতে চলে আসে। ওরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে খাবারের জন্য ডাক পড়লে খেতে আসে। সবাই খেতে বসেছে আর তখনই রাইসা সেখানে আসে আর এমন একটা কাজ করে যেটা দেখে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। কেননা রাইসা সোজা এসে রাসেলের কলার ধরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। রাসেলের চোখে পানি, কেননা এমনিতেই গালটা ব্যথায় ভরেছিল, তার উপর আবার আঘাত করে। রাইসা চিল্লিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় সামান্য কাজের লোক হয়ে আমাদের সাথে খেতে বসার? কাজের লোক বলে কি আমরা মানুষ না? আমাদের কি অধিকার নেই এইভাবে মালিকের সাথে খাবার খাওয়ার? না, মানায় না। বইতে পড়িস নাই বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। আর তোর এটা বুঝবি কি করে? বই কি জিনিস সেটাই তো জানিস না, অশিক্ষিত মূর্খের দল। রাইসার কথা শুনে হাসিনা বেগম চুপ থাকতে পারলেন না। সোজা ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন মেয়ের গালে, যেটা দেখে সবাই অবাক। মা, তুমি এদের জন্য আমাকে এভাবে মারতে পারলে? হ্যাঁ পারলাম, এই মাইরটা হয়তো আরো আগে মারলেই ভালো হতো। ছি রাইসা, ছি, ওরা গরিব বলে কি মানুষ না? ওরা যদি চাষবাস না করতো তাহলে তোদের মতো ধনীদের শরীরে এত তেল জমতো না। রাইসা সেখান থেকে রাগ দেখে চলে যায়। রাসেল অনেকটাই খুশি যে হাসিনা বেগম অনেক সুন্দরভাবে মেয়েকে শাসন করেছেন। চাচি, ম্যাডামকে এইভাবে মারাটা কিন্তু ঠিক হলো না, এমনিতেই সে অনেক রাগী। বাবা আর বলিও না এই মেয়েকে, বাবা আর বলিও না, এই মেয়েকে নিয়ে আর পারি না। চাচি, আমি বলি কি, আমাদের খাবারটা না হয় আমাদের রুমে পাঠিয়ে দিয়ে, আমরা চাই না আমাদের জন্য আপনাদের পরিবারে অশান্তির সৃষ্টি হোক। হাসিনা বেগম আর কোনো কথা বলতে পারে না। রাসেলরা খেয়ে ওদের রুমে চলে আসে। এদিকে রাইসা রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করতেছে আর বলতেছে, রাসেলের বাচ্চা,
তোর জন্য যে আম্মু কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আজ সে আমার গায়ে হাত তুলছে। তোকে তো এর শাস্তি পেতেই হবে, সে যেভাবেই হোক না কেন। দোস্ত, এটা মেয়ে নাকি ঝালমরিচ? কেন, তোরা দেখলি না ও কি? সাবধানে থাকিস, ওর হাতে অনেক জোর আছে। আমি বাদে তোরা হলে অজ্ঞান হয়ে পড়ে থাকতি। তা দোস্ত, ভাবি রাতে এই পর্যন্ত কয়টা থাপ্পড় খাইছো? গুনে গুনে 4টা। ইস, গালটা ব্যথাই শেষ। এমনভাবে কেউ মারে? আর কোথায় কোথায় মারে? দোস্ত, আমাদের কিন্তু হাসি পাইছিল যখন বলল আমাদের মাঝে শিখার কোনো আলো নেই। রাসেল যে ওর থেকে বেশি শিক্ষিত সেটা জানলে আর এটা বলতো না। চুপ কর, এটা নিয়ে ভাবলে আমাদের চলবে না। আমরা যেটার জন্য এসেছি সেটা নিয়ে ভাব। আর কোনো কথা বলে না। ওরা সবাই একটু ঘুম দেয়। এভাবে কেটে যায় 2টি দিন। আজকে বিকেলে পাড়ার মাঠে একটা ক্রিকেট খেলার আয়োজন করে, যেখানে খেলবেন গ্রামের বনাম শহরের। খেলাটা নাকি অনেক ভালো হবে, তাই রাসেল, রফি ও সিয়াম খেলা দেখার জন্য যায়। এখানে শহরের দলটা হলো রাইসা মনে মনে রাসেলকে দেখে প্ল্যান করে আজকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। তাই গ্রামের দলে রাসেলের নামটা লিখে দেয়, যেটা রাসেল জানেই না। সব খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, কিন্তু বারবার গোনার পরে শুধু গ্রামের দল একটা খেলোয়াড় কম পড়ে। যখন রাইসা মাইকে মাউথ পিস হাতে নিয়ে, কিরে রাসেল, খেলতে নামার আগেই ভয় চুপসে গেছিস নাকি, যে মাঠে আসতেই ভয় পাচ্ছিস? রাইসার মুখে রাসেলের নামটা শুনে রাসেল অনেকটাই অবাক হয়। দোস্ত, এটা মনে হয় ওর একটা চাল। ও জানি গ্রামের দল জিতবে নি, আর তোর সাথে যা নাই তাই করতে পারবি। হা হা হা, ও তো জানে না এই রাসেল কি জিনিস। রাসেল মাঠের আসে জার্সি ছাড়া, কেননা ও তো আগে থেকে জানে না। সবাই রাসেলকে দেখে হাসতাছে, আর রাইসা তো আছেই। রাসেল রাইসার দিকে চোখ ইশারায় বুঝিয়ে দেয়, দেখা হবে খেলার পরে। বেচারি রাইসাও চোখ ইশারায় বুঝিয়ে দেয়, দেখা যাবে। আগে তো জিতে দেখা। খেলা শুরু হয়ে যায়। রাসেলকে কেউ বল করতে দেয় না। 10 ওভারে 0 উইকেট, 105 রান তুলে নেয় শহরের দল। রাইসা তো অনেক খুশি। এবার রাসেল জোর করে বলটা হাতে নেয়, কিন্তু দলের নেতা দিবে না। এই জীবনে ক্রিকেট খেলছিস যে বল করতে আসছিস? আপনারা তো প্রতিদিন খেলেন, তো কি করতে পারলেন? আমি না হয় একটা ওভার করি। ক্যাপ্টেন বুঝতে পারে রাসেল ঠিক কথাই বলেছে, তারা তো কিছুই করতে পারলো না। আচ্ছা ঠিক আছে, কর, তবে চেষ্টা করিস একটু রান কম দেওয়ার। জানিস 6 বল করতে গিয়ে 50 রান দিয়ে আসবি। দেখতে থাকেন, আগে আগে হোতা হে ক্যা। রাসেল বল করতে শুরু করে। প্রথম বলে টপ উইকেট। সবাই অবাক। রাসেল বোলিং লাইন দেখে একে একে পুরো ওভার শেষ করে 4 উইকেট মেডেন ওভার সাথে। কিরে ভাই, তুই তো পুরাই ফাটিয়ে দিয়েছিস। ভাই, সবাইকে ছোট করে দেখা উচিত না, কারণ অনেকের মাঝেই অনেক প্রতিভা লুকিয়ে থাকে যেটা দেখা যায় না। খেলার প্রথম ইনিংস শেষ হয় 15 ওভারে 7 উইকেট, 132 রান। রাসেল প্রায় 3 ওভার করে 6টা উইকেট। রাসেল রাইসার কাছে আসে। কি ম্যাডাম, আমাকে সবার মাঝে হেনস্থা করবেন তাই তো? সেটা কোনো দিন পূরণ হবে না। আগে তো জিতে দেখা, বোলিং করেছিস ভালো। ওই যে কথায় আছে না, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। তোর বেলায়ও তাই হয়েছে, কিন্তু ব্যাটিং করা অতটা সহজ না। হা হা হা, দেখতে থাকেন, আগে আগে হোতা হে ক্যা। রাসেল একটা মুচকে হাসি দিয়ে চলে আসে, যেই হাসি মাঝে লুকিয়ে থাকে হাজারো রহস্য। রাসেলকে এবার জার্সি পরিয়ে দেয় আর বিশ্বাস করে ওপেনার হিসেবে নামিয়ে দেয়। খেলা শুরু হয়। প্রথম ওভারের 5টা বল রাসেল ইচ্ছা করেই মারে না, দেখাচ্ছে সে খেলা জানেই না। তার দলের সবাই তো অনেক কথা বলে। লাস্ট বলে সিঙ্গেল রান নেয়। দ্বিতীয় ওভার থেকে টুকিয়ে 9 ওভার 70 রান করে 3 উইকেটে। এখন 6 ওভারে 63 রান লাগে। রাসেল স্ট্রাইকে শুরু করে দেয় তার ক্যালমা। সবাই তো হতাশ, এই খেলা শহরের দল জয়ী হবে। রাসেল উড়াধুরা বাড়ি শুরু করে দেয়। 2 ওভারে হাতে রেখেই খেলার জয় এনে দেয় গ্রামের।
সবাই অনেকটা খুশি রাসেলের এমন খেলা দেখে। কেউ ভাবতেও পারেনি রাসেল এতটা ভালো খেলবে। ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খেলার মাধ্যমে আমাদের অপ্রয়ত জয় এনে দেওয়ার জন্য। না ভাই, এটা আমার দায়িত্ব ছিল গ্রামের সম্মান রক্ষা করার জন্য। রাসেল আরো কিছু কথা বলে সেখান থেকে চলে আসে। রাইসাকে তো কোথাও পায়নি, কারণ সে আগেই চলে এসেছে। এদিকে রাফি রাসেলকে বলে, ভাই তুই তো পুরাই ফাটিয়ে দিছিস। রাইসা ভাবির চেহারাটা দেখার মতো ছিল। হা হা হা। কিন্তু রাইসা ম্যাডাম এভাবে না বলে চলে গেল কেন? মজা তো করতেই পারলাম না। বুঝে গেছি রাসেলের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। বাড়িতে চলে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র বিছানায় বসে অমনি রাসেলের ফোনে কল দেয় শিখা। রাসেল শিখার কল দেখতে পেরে ফোনটা রিসিভ করে। একটা কথা বলে রাখা ভালো, রাসেল ওখান সাধারণ একটা ফোন ব্যবহার করে। কিরে, কোনো মেয়ের পাল্লাই পড়ে আমাকে ভুলে গেলি নাকি? আরে থাপ্পড় খেতে খেতে আমি কে সেটাই ভুলে গেছি। তাহলে তোকে কিভাবে মনে রাখি বল? থাপ্পড় খাস মানে? ঠিক মানেটা বুঝলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলতো। আর বলিস না ইয়ার, আমি যেই বাড়িতে আছি তার একটা মা আছে। দেখতে যেমন সুন্দর তেমনি আগুন ঝরার রাগ। প্রথম দিনে 4টা থাপ্পড় খাইছি। তারপর সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে, যেটা শুনে শিখা তো হাসতে হাসতে শেষ। আহারে, জানটার বুঝি অনেক কষ্ট হচ্ছে। মেয়ের থাপ্পড় খেয়ে আসো বাবু আদর করে দি। মজা কর বেশি করে। এই শোধ আমি তোর উপরে তুলবো। তোর বাপ আমাকে এখানে কেন পাঠালো? ওই মেয়ের একটা ছবি দে তো, একটু দেখি যদি ওকে আমার সতীন বানানো যায়। সতীন বানা। তোকে নিয়ম করে সকালে মরিচের মতো পাটাই ভর্তা করবে, দুপুরে আর রাতেও পুপু পুপু। এই পুপু করিস কেন? আসলে রাসেল যখন ফোনে কথা বলছিল তখনই ওর সামনে পড়ে যায় রাইসা। এই রাখ আমার সামনে আজরাইল পড়ছে। সাবধানে থাকিস বুঝলি। এই তুই এত কার সাথে কথা বলিস? তোর মতো গাইয়ার সাথে আবার কে কথা বলে? যেই বলুক না কেন, আগে আপনি এটা বলেন, খেলার মাঠ থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসলেন কেন? উফ, আমি পালিয়ে আসতে যাব কেন? আর আমি কি তোকে দেখে ডরাই যে পালিয়ে আসবো? সেটা তো দেখেই বোঝা গেছে কে কাকে দেখে ডরায়। এমন সময় রাফি এসে হুট করে বলে ওঠে, ভাবি আপনার চেহারা তখন কিন্তু দেখার মতো ছিল। ভাবি কথাটা শুনে তো রাইসা তেলে বেগুনে চলে ওঠে। হোয়াট দি ভাবি? এই তুই আমাকে ভাবি বললি কেন সেটা আগে বল। না মানে রাফি একটা দৌড়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে রাইসা বলে ওঠে, এই তুই আবার এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর ও ভাবি কেন বললো তুই কি সেটা জানিস? ওরা আমার বউ হিসেবে তোমাকে পছন্দ করেছে, তাই ভাবি বলে ডেকেছে। ভাই রে ভাই। এই কথাটা শুনে রাইসা মনে হয় আকাশ থেকে জমিনে পড়লো। রাগে রাইসার শরীর পুড়ে যাচ্ছে। এই তোর মতো ফকিরের বউ হতে যাব আমি? কি তোর মতো ফকিরের বউ হতে যাব আমি? হোয়াট দি ফুচকা ইয়ার! দিনে জেগে থেকে স্বপ্ন দেখোস নাকি? আরে তোমাকে আমি সারা জীবন এই মনের ঘরে যত্ন করে রাখবো, কখনো দূরে যেতে দিব না। কথাটা বলতে দেরি, কিন্তু রাসেলের গালে ঠাস ঠাস করে পড়তে দেরি না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড় আমাকে ভালোবাসি বলস? সামান্য বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখোস? আর যদি এইসব কথা শুনি তো দেখিস কি করি। বলেই রাইসা সেখান থেকে চলে যায়। আর রাসেল 2 চোখের জল মুছে নেয়। রাইসা, তোমাকে এই মনে রানী করবই। তোমার ওই রাগটাকে যে আমি বেশি ভালোবাসি, তোমার ওই চোখের মায়া যে আমাকে ঘায়েল করেছে। রাসেল রুমে চলে যায়। ফোনটা বের করে ওর মাকে ফোন দেয়। রিং হচ্ছে। ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি না মন্দ আছি সেটা তো জানতে হবে না। একটিবারের জন্য খবর নেবার চেষ্টা করেছিস আমরা কেমন আছি? আম্মু, আমি কি কাজে এসেছি সেটা তোমাদের কিন্তু অজানা নয়। হ্যাঁ সেটা জানি, তাই বলে কি তুই আমাদের সাথে কথা বলবি না? কত করে বললাম এসব তোর করতে হবে না। অফিস দেখ, আমাদের কি কোনো কিছুর কম আছে যে তোর চাকরি করতে হবে? আম্মু, তুমি জানো আমি শখের বসে এই চাকরি করি। যাও, তোমাদের সাথে কথা নাই। বাহ, যেখানে আমাদের রাগ করার কথা উল্টে তুই সেখানে রাগ করতেছিস। তুমি রাগ করতে দেরি করেছো, সেই জন্য সুযোগটা নিতে দেরি করলাম না। ফাজিল ছেলে একটা। তা কেমন আছিস? তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই কেমন আছো?
ভালো আছি। শিখা এসে বলল তুই নাকি আমাদের জন্য বৌমা পছন্দ করেছিস, তা আবার সংসারে কখনো মরিচ কিনতে হবে না বলে। এই রে শালার পেতনি আম্মুকেও বলছে মনে মনে। আম্মু এমন কিন্তু না। শোন, বৌমা আনলে ভালো মেয়ে আনিস, যাকে পেয়ে আমার মেয়ের অভাব যেন পূরণ হয়। তোমার জন্য তো আমি ঝগড়াটি খুঁজে আনবো, হি হি হি। বলেই ফোন কেটে দেয় রাসেল। বিছানায় গা এলিয়ে দিতেই যেন সকল রাজ্যের ঘুম এসে ভর করে। রাতে খাবারের সময় হলে রাফি এসে রাসেলকে ডাকে। রাসেল উঠে খেয়ে নেয়। শোন, আজকে কিন্তু আমাদের মিশনে যেতে হবে। খবরদার কেউ যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, তা আজকে কোনো কিছু জানতে পারলি নাকি? আজকে খবর পাইছি শহর থেকে জাবেরের বাড়িতে কিছু বড় মাপের লোক আসবে, যেটা জানতে হবে কি কথা হয় তাদের মাঝে। দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। সবাই গভীর ঘুমে। ওরা 3জন চুপি চুপি বের হয়, যেটা একজনের চোখ এড়ালো না। সে কে হতে পারে সেটা পরে জানতে পারবেন। রাসেলরা ওই বাড়ির কাছে চলে আসে, একটু দূরে লুকিয়ে থাকে, নজর রাখে। কিন্তু মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তবুও যেন সেই লোকগুলোর আসার কোনো নামগন্ধই নাই। চল জায়গা, আজকে মনে হয় আর আসবে না। চল, সময় অনেক হয়ে গেছে। বেশি সময় থাকলে আবার কেউ দেখে ফেলবে। ওরা 3জনের আবার বাসায় চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা হয়, তবু ওঠে না। ওদের ঘুম ভেঙে যায় চিল্লাচিল্লির শব্দে। রাসেল বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পায়। বাবা, কত করে বললাম তুমি এদের কাছ থেকে তাড়িয়ে দাও। দেখছো না এখন পর্যন্ত নবাবের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মারে, ওরা অনেক ভালো ছেলে, আর ওর কাজও তো ভালোই করে। কখনো তো কোনো কাজ ফাঁকি দেয়নি। ফাঁকি দেয়নি মানে? তুমি এখনো দেখছো না ওরা কাজ ফাঁকি দিয়ে ঘুমায়? ওরা হয়তো রাতে একটু দেরিতে ঘুমিয়েছে তাই। রাতের অন্ধকারে কোথাও গেলে ঘুম থেকে উঠতে তো দেরি হবেই। এই কথা শুনে রাসেল তো অনেকটাই অবাক হয়ে যায়। ওরা যে বাইরে গিয়েছিল সেটাও কিভাবে জানলো? তাহলে চলেন জেনে নি। আসলে ওরা যখন বাইরে যাইতেছিল তখন রাইসা ফোনে কথা বলার জন্য ব্যালকনিতে এসেছিল। মা, এসব বাদ দে তো, আর ওদের কিছু বলিস না। ওরা খুব ভালো ছেলে। রাসেল সেখান থেকে রুমে চলে যায়। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। রাসেল রাইসাকে অনেক ভালোবাসে, কিন্তু রাইসা সেটা মানতেই চায় না। আজকে রাইসার চাচাতো বোনের বিয়ে, যেখানে রাইসার 2টা বান্ধবী আসবে। কিন্তু কে আনতে যাবে? রাইসা সেটাই ভেবে পাচ্ছে না। রাইসা সিদ্ধান্ত নেয় রাসেলকে বলবে, তাই ওদের কাছে চলে আসে। কি ব্যাপার, হঠাৎ আসমানের চাঁদ বামনের ঘরে নিজে থেকেই উপস্থিত কি কারণে? রাগিয়ে দিস না তো, আমি কেন এসেছি সেটা আগে শোন। বলো মেরি জান, কি কথা বলতে এসেছো? তবে আগেই বলে দিলাম, আই লাভ ইউ টু। তোরে তো কি যে কর্ম। যা, আজকে রাগকে কন্ট্রোল করলাম। আমার 2টা বান্ধবী আসতেছে, একটু জানা নিয়ে আয়। হাই ভাবি, এটা কি শোনালেন? আপনি আমাদের জন্য এত ভাবেন? আমি তোদের জন্য আবার কি ভাবলাম শুনি? এই যে আমি আর শ্যাম সিঙ্গেল, আর সেই জন্য আপনার 2টা বান্ধবীকে আনছেন। ধন্যবাদ ভাবি। শখ কত, শুধু স্বপ্ন দেখতেই থাক। আর যা না, ওরা মনে হয় চলে এসেছে। একটু আদর করে বলো, তাহলে যাব। না হলে তুমি গিয়ে নিয়ে আসো। তুই কি আমাকে ব্ল্যাকমেইল করতেছিস নাকি? যদি তুমি সেটা ভাবো তাহলে সেটাই। আমি আবার ভাবনা ছাড়া কোনো কথা বলি না। রাইসা আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় রাসেলের কথা মেনে নেওয়াই ভালো। এই প্লিজ যাও না, একটু আমার বান্ধবীদের গিয়ে নিয়ে আসো। এত আদর করে বললে কি আর কোনো কথা না শুনে পারি বলো? রাফি ও সিয়াম গেছে অলরেডি। মা, উফ, তোরে তো আমি। রাইসা রাগে রাসেলের গলা ধরতে নিয়েও ধরে না, রুম থেকে চলে যায়। রাসেল হাসতে থাকে। লাভ ইউ জানো, হা হা হা। পাগলিকে আজকে অনেকটাই জ্বালাতন করলাম। রাগ ওয়ালিকে খুব ভালো লাগে। এদিকে রাফি আর সিয়াম রাইসার বান্ধবীকে নিয়ে আসে। শালারা কি জিনিস মাইরে, রাস্তাতেই পটিয়ে নিছে। যেখানে এতদিন ধরেও রাইসাকে পটাতে পারলো না রাসেল। কি মামা, এইভাবে জোড়া জোড়া হলি কিভাবে?
ধন্যবাদ ভাবি। মামা, সবকিছু আল্লাহ করেছেন, আমরা শুধু চেষ্টা করেছি মাত্র। হ, আল্লাহ তোদের তো সিঙ্গেল নামক প্যারার হাত থেকে বাঁচিয়ে নিল। না জানি আমারটা কবে পটে। আল্লাহ, তুমি একটু আমার দিকেও নজর দাও। দূর থেকে রাইসা বলে ওঠে। জীবনেও পড়বে না, তুই শুধু স্বপ্নই দেখতে থাক। রাইসা আর কিছু না বলে ওর বান্ধবীদের সাথে নিয়ে বাসার ভিতরে চলে যায়। আর বেচারা রাসেল রাইসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা ছাড়া আর কি বা করবে বলেন? দুদিন পর ওরা সবাই মিলে ঘুরতে বের হয়েছে। দেখছো রাইসা, রাফি আর সিয়াম কত সুন্দর করে ওদের প্রেমিকার হাতে হাত রেখে পথ চলতেছে। তো আমি কি করব? তুমি চাইলে তো আমরাও ওদের মতো একটু রোমান্টিক হতে পারি। কত ভালো লাগতো, তাই না? শোন, শুধু তোকে কষ্ট দিয়ে লাভ নেই। আসলে আমি তোদের মতো গরিবদের পছন্দ করি না, আমি অন্য কাউকে ভালোবাসি। রাইসার কথাটা শোনার সাথে সাথেই রাসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও কিছুতেই মানতে পারছে না রাইসা অন্য কারো। ও, হয়তো আমারই ভুল ছিল, সব কিছু না জেনে এতটা ভালোবাসা। আর জোর করে সব হলে মনকে পাওয়া যায় না। রাফি, তোরা থাক, আমার একটা কাজ আছে, গেলাম। তোর আবার এখন কিসের কাজ? যেটা আমি জানি না? না থাক, আমি গেলাম, কিছুই ভালো লাগতেছে না। রাসেল সেখান থেকে চলে আসে। এদিকে রাফি রাইসাকে বলে, ভাবি, এটা ঠিক করলেন না। ওর মনে কষ্ট দিয়েও ও আপনাকে সে প্রথম দেখা থেকে ভালোবাসে। ওকে কখনো কাঁদতে দেখিনি, যেখানে ওর চোখে স্পষ্ট কান্না ছাপ দেখলাম। রাফিও আর কিছু বলে না, চলে আসে সোজা বাসায়। এসে দেখে রাসেল শুয়ে আছে। এভাবে চলে আসলি কেন সেটা আগে বল। তুই কি ভাবি আমরা কিছু বুঝি না? ও ভালোবাসে না তো কি হয়েছে, তাতে ভেঙে পড়বি? আরে, কে বলেছে আমি ভেঙে পড়েছি? আর এইসব কথা আমার ভুলেও তুলবি না। রাফি জানে রাসেলের রেগে কথা বললে সে আর কারো কথা শোনে না। এদিকে রাইসা মনে মনে অনেক খুশি। তোর আবার এখন কিসের কাজ? সেটা আমি জানি না। যাক, মিথ্যা বলে হলেও ছোট লোককে সরাতে পেরেছি। শখ কত বড় আমার সাথে আইসে প্রেম করতে। এইসব ভাবে রাইসা। এদিকে এসবের মাঝে দিয়ে পার হয়ে যায় অনেকটা দিন। একদিন সকালে লোকের চিল্লাচিল্লি শব্দে ঘুম ভেঙে যায় রাসেলের। উঠে বাইরে এসে শুনতে পায় এই গ্রামে নাকি একটা মেয়ের আত্মহত্যা করেছে। রাসেল রুমে এসে রাফিকে ডাকে। এই রাফি, ওঠ, একটা ঘটনা ঘটে গেছে। এভাবে ডাকছিস কেন? ওঠ তাড়াতাড়ি, এখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাসেলের কথা শুনে রাফি লাফ দিয়ে উঠে পড়ে। তিন বন্ধু মিলে ঘটনা